শুভেচ্ছা সকলকে। নিশ্চয়ই ভালো আছেন। তো এই ভালো থাকার মাঝে আপনাদেরকে আরও একটু ভালো রাখতে আমরা শুরু করছি চোখের রোগ ও তার প্রতিকার সম্পর্কিত বিশেষ ফোনলাইভ অনুষ্ঠান দৃষ্টি। অনুষ্ঠানটির আজ চতুর্থ পর্ব প্রচারিত হচ্ছে। আমরা জানি চোখের নানান রকম রোগ হয়ে থাকে। আসলে চোখের কি কি রোগ হয়, তার লক্ষণগুলো কি এবং কি কাজ করলেই বা আমরা চোখকে ভালো রাখতে পারি, এসব বিষয় নিয়েই কিন্তু আমাদের আজকের আয়োজন। রাতকানা রোগ ও তার প্রতিকার অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি কৃষ্ণ কমল, এবং আজকের অনুষ্ঠানে আমাদের আলোচক অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ, গ্লুকোমা ও ফ্যাকোসার্জন ডাক্তার মোহাম্মদ তাজমিলুর রহমান, কনসালটেন্ট চক্ষু এসকেএস আই হাসপাতাল গাইবান্ধা। রাতকানা রোগ সহ চোখের অন্যান্য কোনো রোগের সমস্যা থাকলে আপনারা ফোন করতে পারেন আমাদেরকে 01713 484465 নম্বর, অথবা যারা এই মুহূর্তে ফেসবুকে দেখছেন তারা ফেসবুকে কমেন্টসের মাধ্যমে আপনার প্রশ্নটি আমাদেরকে জানাতে পারেন। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে প্রিভেনশন অফ অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস প্রজেক্ট এসকেএস আই হাসপাতাল গাইবান্ধার সৌজন্যে, এবং অনুষ্ঠানটিতে আর্থিক সহযোগিতা দিচ্ছে আন্ধেরি হিলফে জার্মানি। প্রিয় অতিথি মহোদয়, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। নিশ্চয়ই ভালো আছেন। ধন্যবাদ। আমরা আজকের আলোচনায় রেখেছি রাতকানা রোগ। এই রাতকানা রোগ সম্পর্কে আমরা অনেকেই অবগত এবং এটা আমরা জানি। তো এটা আসলে কেন হয়, কি কারণে হয়, বা লক্ষণগুলো কি, এই সম্পর্কে আমরা আপনার কাছে জানবো। শুরুতেই যদি আমরা একটু জানতে চাই যে রাতকানা রোগ বলতে আসলে কি বোঝায়, এই রোগটা কি ধরনের রোগ? আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে এবং সকল দর্শকদের, শ্রোতাদের যারা এই অনুষ্ঠান সরাসরি উপভোগ করছেন। তো রাতকানা রোগ, আসলে রাতকানা রোগ বলতে কি বোঝানো হয়, এটা হচ্ছে প্রথম প্রশ্ন আপনার। রাতকানা রোগ বলতে বোঝানো হয় যে একটা মানুষ দিনে ভালো দেখে কিন্তু রাতে কম দেখে। তো রাতকানা রোগ অনেক কারণে হয়। তো আমি যদি প্রথমেই বলি যে রাতকানা রোগকে কেন হয়, এটাকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। জি স্যার। প্রথমত আমরা জেনেটিক্যাল কিছু কজ পাই যে কারণে রাতকানা রোগ হয়, এছাড়া কিছু ডেফিসিয়েন্সির কারণে রাতকানা রোগ হয়। আচ্ছা। তো সাধারণত জেনেটিক্যাল যে ডিজিজগুলো যেটার কারণে রাতকানা রোগ হয় সেটা মানে বংশ পরম্পরায় হয়। দেখা যায় একটা জিনের ভিতরে ছিল, তার পরবর্তী প্রজন্ম এভাবে রোগটা চলতে থাকে এবং এটার সিভিয়ারিটি বেশি হয়। আচ্ছা। আর একটা আছে যে ডেফিসিয়েন্সির কারণে হয়। আমরা জানি সাধারণত ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। এটা কিন্তু এই রাতকানা রোগ যেটা ভিটামিন এর অভাবে হয়, এই রোগের প্রকোপ বাংলাদেশে এখন খুব কম। কারণ সরকার থেকে যে এই ছোট বাচ্চাদের, 5 বছরের কম বয়সী বাচ্চাদের ভিটামিন এ ক্যাপসুল বছরে 2 বার বা তার বেশি সময় মাঝে মাঝে খাওয়ানো হয়। এই কারণে দেখা যাচ্ছে এখন ভিটামিন এর কারণে যে রাতকানা রোগটা হয় এটা আমরা এখন খুব কম পাচ্ছি। যে 2-1টা রোগ আমরা পাই রাতকানা রোগ, এটা বেসিক্যালি যে বংশগত কারণে যে রাতকানা রোগগুলো হয়, এই রোগগুলোই আমরা বেশি পাই। জি স্যার, বংশগত যেহেতু এটা হয়ে থাকে রাতকানা, আর এখন যেহেতু সরকারের একটা সহযোগিতায় রাতকানা রোগ বা ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে, এক্ষেত্রে ভিটামিন অভাবে সেটি হচ্ছে না, কিন্তু বংশ পরম্পরা যেটা হচ্ছে এটাকে প্রতিহত করার কোনো সুযোগ আছে কিনা স্যার? না, বংশগতভাবে যেটা হচ্ছে এটাকে প্রতিরোধ করার উপায় নাই। তবে হ্যাঁ, এটার প্রকোপ মানে এটার যে সিভিয়ারিটি সেটা কমানোর উপায় আছে। প্রথমত যাদের বংশগত রোগ হয় সেই রাতকানা রোগের প্রকোপটা বা এর সাইন সিমটমগুলো প্রথমেই মানে আর্লি এজেই পেশেন্ট বুঝতে পারে। যে সে দিনে ভালো দেখে বা স্কুল গোয়িং যখন হয় বাচ্চারা, তখনই তারা বুঝতে পারে যে আমি তো দিনে দেখি, সন্ধ্যার পরে বাচ্চা ভালো দেখতেছে না। বা বাবা মা অনেক সময় বোঝে যে বাচ্চাটা আমার সন্ধ্যার পরে বেশি চলাফেরা করতেছে না, তার মুভমেন্ট কমে যাচ্ছে, সে সাধারণত বসে থাকতেই পছন্দ করে, খেলাধুলা সন্ধ্যার পরে বা বাইরে যেতে চায় না। তখন তারা যদি চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হয় এবং এই চক্ষু পরীক্ষা করলেই বোঝা যাবে যে তার বংশগত রাতকানা রোগ আছে। এবং একটা হিস্ট্রিও তারা দেয় যে হ্যাঁ, আমার বাবা বা আমার মা অথবা আমার দাদা রাতে কম দেখতো, এরকম তারা হিস্ট্রি দেয়। এবং সেখানে যদি আর্লি স্টেজে আসে তাহলে আমরা এই রাতকানা রোগ যে যাদের হয় বাচ্চাদের, তাদেরকে যদি আমরা চিকিৎসার মধ্যে রাখি, এই রোগের যে সিভিয়ারিটি, যে আর্লি 30 বা আর্লি 40-তে গিয়ে একেবারে ব্লাইন্ড হয়ে যাওয়ার যে ভয়, সাধারণত সেটা হয় না যারা আর্লি অবস্থায় চিকিৎসকের শরণাপন্ন হয়।
তো স্যার, তাহলে আমরা রাতকানা রোগ হওয়ার কারণগুলো জানলাম একবারই, এটি যদিও আমাদের জানার বিষয় ছিল। তো আমরা এবারে যদি একটু জানতে চাই, এই রোগটা কি বয়স ভেদে হয় কিনা, কোন বয়সের মানুষদের এটা হয়, শিশুদের, মধ্য বয়স নাকি বৃদ্ধ বয়স, এরকম কোনো? জেনেটিক্যাল যেটা সেটা তো জন্মের পর থেকেই সে নিয়ে বের হয়, আর ডেফিসিয়েন্সিটা সাধারণত আর্লি এজে হয়। হ্যাঁ, প্রি স্কুলে বেশি হয় এবং স্কুল গোয়িংয়েও বেশি হয়। যে যারা এই সরকার থেকে ওষুধ দিচ্ছে ভিটামিন এ, ওই ক্যাম্পেইনগুলোতে অ্যাটেন্ড করতেছে না, অথবা নিজের থেকেই ভিটামিন এ জাতীয় খাবার যেগুলো এগুলো অ্যাভয়েড করে যাচ্ছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ডেফিসিয়েন্সি ডিজিজটা আর্লি এজে পাওয়া যায়। আর সাধারণত আমরা লেট এজে, মিডল এজে এই পেশেন্টগুলো আমরা সাধারণত পাই না। জি, তাহলে আর্লি এজে আমরা রাতকানা রোগটা আমরা। স্যার, আমরা একটু কমেন্টস নেই। একজন চিলমারি থেকে আছেন মোহাম্মদ কামরুল হাসান, তিনি লিখেছেন যে শিশুদের রাতকানা রোধে অভিভাবকদের কি কি করা উচিত রাতকানা রোগ প্রতিরোধে, এটি প্রশ্ন করেছেন চিলমারি থেকে কামরুল হাসান। ধন্যবাদ। প্রতিরোধের ব্যাপার যে আগে কনফার্ম হইতে হবে যে তার রাতকানা রোগ আছে কি না। যদি কোনো সন্দেহ থাকে যে আমার বাচ্চা রাতে কম দেখছে, এরকম সন্দেহ থাকলে অবশ্যই আগে চক্ষু পরীক্ষা করতে হবে। করার পরে যদি দেখা যায় যে হ্যাঁ তার রাতকানা রোগ আছে এবং তখন কিছু স্টেজিং আছে, তাকে দেখতে হবে যেটা ডেফিসিয়েন্সির কারণে হচ্ছে নাকি জেনেটিক্যাল কজ হচ্ছে। তো অবশ্যই দুটোর চিকিৎসা দুই রকম। যদি আমরা ডেফিসিয়েন্সি পাই তাহলে তাকে আমরা হাই ডোজের ভিটামিন এ ক্যাপসুল দিই এবং তাকে ফলো আপ করি নির্দিষ্ট সময় পর পর। এবং এই ডেফিসিয়েন্সির যে রাতকানা রোগ, এটার একটা সুখবর হচ্ছে এই ডেফিসিয়েন্সি কমে গেলেই তার রাতকানা রোগ ভালো হয়ে যায়। এবং কিন্তু জেনেটিক্যাল যেটা, সেটা রাতকানা রোগটা ভালো হবে না, কিন্তু এটা যেন খারাপ না হয় এজন্য আমরা চিকিৎসা দিয়ে থাকি আর কি। স্যার, আমাদের কাছে একটা ফোন আছেন, একজন শ্রোতা আমাদের সঙ্গে যুক্ত। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, আমি শুভ বলছি গাইবান্ধা থেকে। জি, রাতকানা রোগ তো শুনলাম যে এটা আর্লি এজ থেকে হয়। রাতকানা রোগের সঙ্গে কি চোখের অ্যালার্জির কোনো সম্পর্ক আছে? এই বিষয়ে যদি একটু ডাক্তার মহোদয় বলতেন। আপনি সঙ্গে থাকুন, আমরা অতিথি মহোদয় আমাদের উত্তরটা দেবেন আপনার। ধন্যবাদ। না, রাতকানা রোগের সঙ্গে অ্যালার্জি জাতীয় কোনো খাবার বা শরীরের অ্যালার্জির কোনো সম্পর্ক আসলে নাই। এটা একদমই জেনেটিক্যাল অথবা ডেফিসিয়েন্সি অথবা আদার কোনো চোখের প্যাথোলজি যদি থাকে। যেমন অনেক সময় হয় কি ক্যাটারাক্ট বা ছানির কারণেও দেখা যায় যে কিছু মানে তার কন্ট্রাস্ট সেন্সিটিভিটি কমে যায়, তখন সে দিনের চেয়ে রাতে আরেকটু খারাপ দেখে। আবার দেখা যায় যে গ্লুকোমাতে যখন এন্ড স্টেজের দিকে যায়, মানে সিভিয়ার অ্যাডভান্স গ্লুকোমা হয়ে গেছে, তখনও কন্ট্রাস্ট সেন্সিটিভিটি কমে যায়, তখনও দেখা যায় রাতে কিছুটা কম থাকে। তবে এর সঙ্গে অ্যালার্জির কোনো সম্পর্ক নাই। স্যার, আমরা ওই কামরুল হাসান আরও একটি প্রশ্ন রেখেছেন যে কোনো খাবারের সঙ্গে এটা কোনো সম্পর্কিত আছে কিনা? জি, অবশ্যই। হ্যাঁ, সেটাই আমরা বলছিলাম যে ডেফিসিয়েন্সির কারণে যে রাতকানাটা হচ্ছে, মানে ভিটামিন এ ডেফিসিয়েন্সি যদি আমি স্পেসিফিক বলি, আর সামান্য কিছু ক্ষেত্রে জিঙ্ক ডেফিসিয়েন্সিও হয়, যদিও জিঙ্ক ডেফিসিয়েন্সিটা সিগনিফিকেন্ট না, সিগনিফিকেন্ট হচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সি। তো চেষ্টা করতে হবে যে বাচ্চারা বা সকলেই আমরা যে ভিটামিন এ যুক্ত খাবার বেশি খেতে হবে। তো ভিটামিন এ যুক্ত খাবার শুরু থেকে, এবং এটা সরকারের প্রচারণার মধ্যেও আছে, সচেতনতার মধ্যেও আছে। ইভেন আমরা মানে স্কুলে যে বইগুলো পড়ানো হয়, এই বইয়েও কিন্তু ভিটামিন এ জাতীয় খাবার খাওয়ার প্রতি একটা গুরুত্ব দেয়া আছে। তো সুতরাং অবশ্যই খাবারের সাথে সম্পর্কযুক্ত ভিটামিন এ যুক্ত খাবার বেশি খেতে হবে। ধন্যবাদ। উনি সেই সঙ্গে আরও একটি প্রশ্ন রেখেছেন, মানে খাবারের মধ্যে মানে ভিটামিনের কতটুকু পরিমাপ জানতে চেয়েছেন, এমন কোনো? অ্যাকচুয়ালি তো পরিমাপের ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে ভিটামিন এটা একটা ফ্যাট সলুবল ভিটামিন। হ্যাঁ, এটা এমন না যে আমি আজকে অনেক বেশি খেয়ে নিলাম, আগামী 1 বছর খাওয়ার দরকার নাই, ব্যাপারটা আসলে এরকম না। ভিটামিন এ জাতীয় খাবার কন্টিনিউয়াসলি খেয়ে যেতে হবে, যে আমার এক খাবারের রুটিনের মধ্যেই থাকবে যে ভিটামিন এ জাতীয় খাবার। আমি যদি উদাহরণ দিয়ে বলি যে তাহলে কি কি খাবারে আমরা ভিটামিন এ পাই, সাধারণত একটা ফোন নিয়ে আমরা, একজন আমাদের সাথে আছেন। হ্যালো, কে আছেন? হ্যালো, শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। কে বলছেন? জি, আমি পলাশবাড়ি থেকে মীরা বলছিলাম। জি, বলুন, আমরা শুনছি। তো আমার প্রশ্নটা হচ্ছে
যে রাতকানা রোগ, এটা কি জন্মগতভাবে হওয়ার আশঙ্কা আছে? নাকি গেল যে জন্মানোর সময় বাচ্চাটা ভালো হয়ে জন্মালো, কিন্তু পরবর্তীতে বাচ্চাটার রাতকানা রোগ হলো? এবং যদি রাতকানা রোগ জন্মানোর পরে হয় বা ধরেন আগেও হয়ে থাকে, একবারে সে রাতকানা রোগ হয়েই পেট থেকে বের হলো, সেই ক্ষেত্রে কি এই রোগ একদম প্রিভেনশন হওয়ার কোনো উপায় আছে কিনা, নাকি যার রাতকানা রোগ হয়েছে তার মানে মৃত্যু পর্যন্ত এই রোগটা বহন করেই যেতে হবে? অনেকগুলো প্রশ্ন করেছেন জি, ধন্যবাদ। এই কোশ্চেনের উত্তর আমরা একবার দিয়েছি যে হ্যাঁ, যেটা জেনেটিক্যাল ডিজিজ, যে কারণে জন্মগত জিনের ভিতরে যদি থাকে তাহলে এটা জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত থাকবে। আমাদের রোল হবে তার সিভিয়ারিটি যেন বেশি না হয়, সে যেন তার জীবনে সারা জীবন দেখতে পারে। বাট যেটা ডেফিসিয়েন্সির কারণে হচ্ছে, খাবারের ডেফিসিয়েন্সির কারণে, সেটা রিকভারি করার সুযোগ আছে, বাট জেনেটিক্যালটা রিকভারি করার সুযোগ নেই। আর যেটা বলছিলাম এর আগে আমরা, যে কোন কোন খাবারে আমরা আসলে ভিটামিন এ বেশি পাবো, হ্যাঁ, তো বেসিক্যালি বলা হয় যে রঙিন শাকসবজি। এক কথায় যদি আমি বলি তাহলে রঙিন, যেমন ধরেন গাজর, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, আর গ্রিন লিফি ভেজিটেবল যেগুলো বেশি গাঢ়, যেমন পুঁই শাক, বাঁধাকপি। আবার যদি বলা হয় যে ফলের ভিতরে পেঁপে, আম, এগুলো রঙিন। এই সবজিগুলো বা এই ফলগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, এগুলোতে বেশি আছে। আদার্স ফলমূলেও আছে, কিন্তু যদি চিন্তা করা হয় যে কোনটা আমি খাবারে রুটিনলি রাখবো, তাহলে অবশ্যই শাকসবজি রাখবো, মিষ্টি কুমড়া, গাজর, এগুলো, মিষ্টি আলু, এগুলো রাখার চেষ্টা করা লাগবে। এরপরে যদি আসেন যে এনিম্যাল সোর্সের ভিতরে ডিমের কুসুম, তারপরে গরু বা খাসির কলিজা, এবং সামুদ্রিক মাছ। বাজারে যে নর্মাল নদীর মাছ পাওয়া যায়, এটাতে ভিটামিন এর পরিমাণ খুবই কম, সামুদ্রিক মাছে ভিটামিন এর পরিমাণটা বেশি আছে। এই খাবারগুলো রুটিনলি খেয়ে যেতে পারলে বা আমাদের খাদ্য তালিকায় যদি আমরা রাখি, তাহলে আশা করা যায় ভিটামিন এর ডেফিসিয়েন্সির কারণে যে ডিজিজ সেটা হবে না। জি, ধন্যবাদ স্যার। আমরা যদি একটু, আমরা শুরুতে যদিও বলেছিলেন যে দিনে দেখে রাতে দেখে না, এটা একটা লক্ষণ এই রোগের। আরও কোনো লক্ষণ আছে কিনা এইটার? না, স্পেসিফিক পেশেন্টরা সাধারণত আমাদের কাছে এসে এই একটা স্পেসিফিক কমপ্লেন করে যে হ্যাঁ, আমি দিনে ভালো দেখি বাট রাতে ভালো দেখি না। এছাড়া অনেক পেশেন্ট কমপ্লেন করেন না, অনেকে এসে বলেন যে আমি একটু ঝাপসা দেখি। তখন রুটিন চক্ষু পরীক্ষার সময় আমরা খুঁজে পাই যে হ্যাঁ, তার ঝাপসা দেখাটা দিনের চেয়ে রাতে বেশি। অনেকে এটা মার্ক করতে পারেন না যে আমি আসলে কোন সময় কম দেখি। আবার কিছু চোখের ডিজিজের সঙ্গে অনেক সময় মার্জ হয়ে যায়। যেমন আসছেন, হয়তো চোখে কম দেখতেছেন, আমরা রুটিন পরীক্ষার জন্য বা চশমার জন্য আসছেন, তখন আমরা চোখ পরীক্ষা করে পেলাম যে হ্যাঁ, তার চশমার সমস্যা আছে, সঙ্গে তার রাতকানা রোগও আছে। তো এটা সবসময় পেশেন্ট স্পেসিফাই করতে পারেন না। জি জি স্যার। শরীফা শিবলা আমাদের একজন ফেসবুকে কমেন্টস করেছেন, তার সমস্যাটা হচ্ছে, স্যার একটা ফোন নিয়ে আসি আমরা তার আগে। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হাসান বলছি, গাইবান্ধার পলাশপাড়া থেকে। জি হাসান, বলুন, আমরা শুনছি। আমার অনুষ্ঠানটি ভালো লাগছে। আমার একটা প্রশ্ন ছিল যে আমার নিজের সমস্যা সেটা হচ্ছে হ্যালো, আমরা শুনতে পাচ্ছি না, আপনি যদি আরেকবার একটু বলেন ক্লিয়ার করে। হ্যালো, আমরা দুঃখিত, আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা শুনতে পাইনি ফোনটি। আমরা হাসান, আমরা আশা করব আপনি আবার আমাদেরকে ফোন দেবেন। যেটি বলছিলাম, তো শরীফা শিমলা লিখেছেন, এক নাগারে কোনো কিছু থেকে তাকিয়ে থাকতে পারেন না, চোখ তখন ঝাপসা হয়ে আসে। যেমন কম্পিউটার দিকে তাকিয়ে থাকলে আবার দীর্ঘক্ষণ ধরে কাজ করার পর বাইরে বের হয়ে আকাশের দিকে তাকাতে পারেন না তিনি। তো এটার জন্য উনি একটু ট্রিটমেন্ট চেয়েছেন, আসলে কী করা যেতে পারে? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ওনার ড্রাইনেস হচ্ছেন, চোখে ড্রাইনেস হচ্ছে। দীর্ঘ সময় আমরা যখন কম্পিউটার ব্যবহার করি বা কোনো ডিভাইস ব্যবহার করি, তখন আমাদের চোখের যে ব্লিঙ্ক রেট, হ্যাঁ, আমরা চোখের পাতা বন্ধ করি,
1 মিনিটে আমরা মোটামুটি 12-14 বার চোখের পাতা বন্ধ করি, বাট আমরা যখন কম্পিউটারে কাজ করি বা টিভি দেখি বা যখন ল্যাপটপ বা মোবাইল ব্যবহার করি তখন আসলে এই ব্লিঙ্ক রেটটা সিগনিফিকেন্টলি কমে যায়। তখন চোখটার যে পানির প্রবাহ নর্মাল থাকে কর্নিয়ার উপর দিয়ে সেটা কমে যায়, এই কারণে ড্রাই হয়ে যায় কর্নিয়া, তখন একটু ইরিটেশন হয় বা একটু ব্লারিং হয়। তো এটার নিয়ম হচ্ছে যে আপনি যেটা করবেন 10 মিনিট বা 15 মিনিট কম্পিউটারে কাজ করার পরে মিনিমাম 10 মিনিট আবার বিরতি দিবেন, অথবা আপনি 10 মিনিট কাজ করার পরে চেষ্টা করবেন 2 মিনিট বিরতি দিয়ে চোখ বারবার ব্লিঙ্ক করতে। আর অবশ্যই যদি সিগনিফিকেন্ট সমস্যা হয়, যদি খুব বেশি সমস্যা ফিল করেন, তাহলে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন যে আদার কোনো সমস্যা আপনার চোখে আছে কিনা। জি, ধন্যবাদ। আমরা শরীফা শিমলাতুলে নিশ্চয়ই বুঝতে, আরেকটি ফোন আছে আমাদের সাথে। হ্যালো। জি, আমি সুন্দরগঞ্জ থেকে বলছিলাম। জি, বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন যেটা আমরা জিনগতভাবে রাতকানা রোগ না হয়, যে শুধু পরবর্তী সময়ে গিয়ে খাবারের জন্য কি শুধু বা ভিটামিন এর অভাবে কি শুধু রাতকানা রোগ হতে পারে, নাকি আমরা সবসময় বিভিন্ন রোগের কারণে বিভিন্ন ওষুধ খাই, মানে মেডিসিন খাই, এই মেডিসিনের কারণে কি কোনোভাবে আমাদের রাতকানা রোগ হওয়ার আশঙ্কা আছে কিনা? জি, সঙ্গে থাকুন, আপনি অবশ্যই শুনতে পাবেন। স্যার নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। না, সাধারণত এরকম কোনো আমরা ডাটা পাইনি যে আদার্স কোনো ওষুধের কারণে রাতকানা রোগ হয়। হ্যাঁ, অবশ্যই অনেক ওষুধের সাইড এফেক্ট চোখে আসে, কিন্তু স্পেসিফিক যে রাতকানা রোগ হয় এরকম কোনো ওষুধের কথা আমাদের জানা নেই। ধন্যবাদ। স্যার, আমাদের আরেকজন একটি প্রশ্ন করেছেন, আসমা উল হুসনা। তিনি লিখেছেন তার আম্মুর সমস্যা, দিনের বেলায় একটু দূরের জিনিস দেখতে সমস্যা হয়, রাতে লাইট ছাড়া 1 পা পর্যন্ত হাঁটতে পারেন না, এই জন্য আসলে ওনার কি করা উচিত এই সময়টাতে, এইটা একটু জানতে চেয়েছেন। জি, ধন্যবাদ। অবশ্যই ওনার চক্ষু পরীক্ষা করানো উচিত যে এটা কেন উনি কম দেখছেন। হ্যাঁ, কম দেখার তো আসলে অনেকগুলো কারণ আছে, আমরা ছোট্ট একটা টপিকস নিয়ে আলোচনা করছি এখন, যে রাতকানা, আরও অনেক কারণে মানুষ কম দেখে। হ্যাঁ, আসলে ওনার চশমার সমস্যা আছে কিনা, চোখে ছানি আছে কিনা, চোখের প্রেশার বা চোখে আদার কোনো ডিজিজ, রেটিনা ভালো আছে কিনা, সব কিছু দেখে একটা সিদ্ধান্ত নেওয়া যায় যে আসলে ওনার চোখে কি সমস্যার কারণে উনি এত কম দেখছেন। জি, তাহলে আমরা আসমাউল হুসনা, আপনাকেই আমরা জানাচ্ছি যে আপনার মাকে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। আমাদেরকে আরও একজন রয়েছেন, জুই প্রশ্নটি করেছেন যে কম্পিউটারে দীর্ঘক্ষণ থাকা বা ফোনে দেখার এ কারণে রাতকানা হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটি অবশ্য জানতে চেয়েছেন। তার আগে স্যার আমরা একটা ফোন নিয়ে আসি, একজন ফোনে আছেন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পলাশবাড়ি থেকে বলছি, সজীব। জি, আমরা শুনছি সজীব, বলুন। হ্যাঁ, আমার একটা সাধারণ প্রশ্ন, আমার বাবার যে চোখ অপারেশন করাইছিলাম, হ্যাঁ, ওই ছানি কাটা হয়েছিল, কিন্তু তারপরেও ছানি কাটার পরেও দেখা যায় যে চোখটা দিয়ে একটু পানি পড়ে। হ্যাঁ, এখন চিকিৎসার পরে চোখটা দিয়ে পানি পড়ে। এখন কি এটার কোনো সমস্যা, নাকি কি করবে, এখন কি করণীয়, নাকি ছানি কাটাটা হয় নাই, এটা একটু জানাবেন স্যার। আরেকটা বিষয় স্যার জানার, যে আমার একবার ছোটবেলায় ইউভাইটিস একটা ডান চোখে হয়েছিল, তো এই রোগটা কি আবারও পুনরায় হওয়ার কোনো কারণ আছে কিনা, এটা কারণ কি কারণে হয় মূলত একটু যদি বলতেন স্যার। কিন্তু পরের প্রশ্নটা আরেকবার একটু, মানে আমার ডান চোখে ইউভাইটিস নামের একটা রোগ হয়েছিল স্যার। জি জি, ধন্যবাদ। ইউভাইটিস নাকি ইউভাইটিস একটা এমন একটা রোগ হয়েছিল স্যার, এই রোগটা কি আবারও হওয়ার সম্ভাবনা আছে? আপনি সঙ্গে থাকুন, আমাদের অতিথি মহোদয় আপনার প্রশ্নের উত্তর দেবেন। ধন্যবাদ। 3টা প্রশ্ন এর আগে একজন করছেন যে কম্পিউটার বা মোবাইল বেশি দেখলে রাতকানা হওয়ার সম্ভাবনা আছে কিনা। না, এরকম কোনো সম্ভাবনা নাই। আর ওনার কোশ্চেন ছিল যে ওনার বাবার ছানি অপারেশনের পরে চোখ থেকে পানি পড়ে। আসলে চোখ থেকে পানি পড়ার বেশ কিছু কারণ আছে। একটা কারণ এর ভিতরে অন্যতম, যে বয়সের সময় অনেক সময় নেত্রনালী বন্ধ হয়ে যায়। হ্যাঁ, চোখের যে নেত্রনালী থাকে, অবশ্যই ওনার বাবার নেত্রনালীটা আবার পরীক্ষা করে দেখা দরকার যে নেত্রনালী বন্ধ আছে কিনা। আর চোখে কিছু সারফেস ডিসঅর্ডার আছে, হ্যাঁ, এই সারফেস ডিসঅর্ডার আছে কিনা এটা দেখা দরকার অবশ্যই। আর উনি যে কোশ্চেন করলেন যে ইউভিআইটিস ছিল, হ্যাঁ, ইউভিআইটিস চোখের একটা মারাত্মক রোগ, এটা অবশ্যই আবার জীবনের যে কোনো সময় হতে পারে। হ্যাঁ,
তো এর আগে হয়েছে, সাধারণত ইউভিআইটিস মানুষের একবার হয় না, হলে আবার তাদের রিপিটেড হতে পারে। হতে পারে তাহলে জি, অবশ্যই। সেক্ষেত্রে ওনাকে একটু সতর্ক সতর্ক থাকতে হবে, বা ওনার যখন ইউভিআইটিসের যে সিমটম, যেহেতু একবার হয়েছে উনি জানেন হয়তো চোখে ব্যথা হবে, চোখ লাল হবে, একটু মানে ঘোলা দেখবেন, এরকম কিছু ঘটলে অবশ্যই উনি চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে ওনাকে। বন্ধুরা, আপনারা শুনছেন চোখের রোগ ও তার প্রতিকার বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান দৃষ্টি। অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি কৃষ্ণ কমল, এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ, গ্লুকোমা ও ফ্যাকো সার্জন ডাক্তার মোহাম্মদ তাজমিলুর রহমান, কনসালটেন্ট চক্ষু এসকেএস আই হাসপাতাল গাইবান্ধা। আমাদের আজকের যে বিষয় সেটি হচ্ছে রাতকানা রোগ। এছাড়াও অন্যান্য কোনো রোগ থাকলে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন 01713 484465 এই নম্বরে, অথবা যারা এই মুহূর্তে ফেসবুকে দেখছেন আপনারা কমেন্টের মাধ্যমেও আপনার প্রশ্নটি করতে পারেন। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে প্রিভেনশন অফ অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস প্রজেক্ট, এসকেএস আই হাসপাতাল গাইবান্ধার সৌজন্যে এবং আর্থিক সহযোগিতায় আন্ধেরি হেল্পে জার্মানি। আমরা আলোচনার মধ্যেই আছি, আমরা আরও আলোচনার মধ্যে থাকবো। আমাদের তসলিমা রেজওয়ান একজন প্রশ্ন করেছেন, একটা প্রশ্ন তিনি করেছেন, সেটি হচ্ছে যে গর্ভকালীন বিষয়ে একটি কথা বলেছেন, যে গর্ভকালীন সময় চোখের সমস্যা দেখা দিলে সন্তান প্রসবের পর কি এটা ঠিক হওয়ার সম্ভাবনা আছে কি না। তার চোখের পূর্বের পাওয়ার ছিল -75 বর্তমানে 1.25 ডানে আর এক চোখে 1.00 আবার ডিগ্রি আছে। এটা উনি জানতে চেয়েছেন স্যার। জি, ধন্যবাদ। সাধারণত গর্ভকালীন সময়ে যদি তার ডায়াবেটিস ডেভেলপ করে বা প্রেশার বেড়ে যায়, সেই সব ক্ষেত্রে চোখের কিছু ইফেক্ট হয়। হ্যাঁ, রেটিনোপ্যাথি হতে পারে জেস্টেশনাল ডায়াবেটিসের কারণে, বা অনেক বেশি প্রেশার যদি তার থাকে সেক্ষেত্রে রেটিনাতে হেমোরেজ হতে পারে। রিফ্র্যাকশনও চেঞ্জ হয় সুগার চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে। ডায়াবেটিসের কারণে শরীরে যে সুগার চেঞ্জ হয় এটার সঙ্গে রিফ্র্যাকশনও চেঞ্জ হতে পারে। তো উনি যে পাওয়ার পরিবর্তনের কথা বলেছেন এটা খুবই সামান্য। তো যদি এরকম হয় যে তার ডায়াবেটিস নাই এবং প্রেশার বাড়েনি, তাহলে সাধারণত বাচ্চা প্রসবের পরে এই রকম সমস্যা আবার আগের অবস্থায় যায়, যেটা নতুন করে আর সমস্যা তৈরি করে না। তাহলে আমরা তিনি তাহলে বুঝতে পেরেছেন, শ্রোতা নিচ্ছে আপনি। আরেকজন প্রশ্ন করেছেন, আমরা অবশ্য প্রশ্নটির উত্তর দিয়েছি। কামরুল হাসান, যিনি চিলমারি থেকে আমাদের সঙ্গে কুড়িগ্রাম থেকে ছিলেন, আবারও লিখছেন যে গর্ভবতী মায়ের রাতকানা থাকলে শিশুর উপর প্রভাব পড়তে পারে কিনা, এটিও আবারও প্রশ্ন করেছেন। ধন্যবাদ। গর্ভবতী মায়ের রাতকানা থাকলে শিশুর উপরে প্রভাব পড়তে পারে এইভাবে বলা যাবে না যে এটা জেনেটিক্যাল ডিজিজ, একটা জিন থেকে আর একটা জিনে যাবে। মানে একজন মার যদি 5টা সন্তান থাকে 5 জনেরই রাতকানা হবে, ব্যাপারটা এরকম না। এখানে ওই যে মেন্ডেলের সূত্র অনুযায়ী কিছু বাচ্চার হবে, কিছু বাচ্চার হবে না, আবার কিছু বাচ্চার জিনে এফেক্ট হবে বাট এই ডিজিজটা প্রকাশ পাবে না। তো সুতরাং এরকম মনে করার কারণ নেই যে মার বাচ্চা হলেই তার রাতকানা রোগ হবে। হ্যাঁ, তবে একটা কাজ করতে হবে, বাচ্চা হওয়ার পরে অবশ্যই সেই বাচ্চাকে চক্ষু পরীক্ষা করাতে হবে এবং স্কুলে দেওয়ার আগে রুটিনলি তার চোখ পরীক্ষা করতে হবে, যে 5-6 বছর বয়সের মধ্যেই কনফার্ম হইতে হবে যে এরকম তার কোনো রাতকানা রোগের জেনেটিক্যাল ইফেক্ট আছে কি না। ধন্যবাদ স্যার। আমরা আমাদের একটু এতে যাই। আসলে রাতকানা রোগ হলে কি আমাদের যদি ধরাই পড়ে, যেহেতু আপনাদেরও রোগী থাকি, যদি হয় লাইফস্টাইল বা জীবনের যে চলাফেরা এটা পরিবর্তন করা দরকার, নাকি আগের মতো চলা এটাই চললেও সমস্যা নেই? না, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার। রিসেন্টলি আমাদের অভিজ্ঞতা বলি, আমরা রিসেন্টলি গাইবান্ধা এসকেএস আই হসপিটালে 2 জন রাতকানা রোগীর আমরা সানি অপারেশন করেছি। আসলে ওনারা আসছিলেন যে ওনাদের চোখে কম দেখে, তো আমরা পরীক্ষা করে একসঙ্গে 2টো রোগ পাই, একটা হচ্ছে রাতকানা রোগ এবং একই সাথে ওনার চোখে সানি। তো এর ভিতরে একজন ভদ্রলোক ছিলেন, উনি অটো রিক্সা চালান আর কি। তো আমরা তার 2 চোখেরই সানি অপারেশন করে লেন্স বসানোর পরে ওনার লাইফস্টাইল মডিফিকেশনে আমরা যেটা করছি যে উনি সূর্যের আলো সকালে যখন উঠবেন, ভোরে ফজরের পর থেকে মাগরিবের আগেই উনি অটোরিকশা চালাবেন। আগে উনি যেটা করতেন রাতেও অটোরিকশা চালাতেন। তো এইটা ওনার জন্য যেরকম বিপজ্জনক, আশেপাশের ওনার যাত্রী এবং অন্য পথচারীদের জন্য বিপজ্জনক। তো আমরা তাকে কাউন্সিলিং করেছি, তার ডিজিজটার প্যাটার্ন কি,
হ্যাঁ, এটাতে কি হতে পারে, উনি কেন দিনে অটোরিকশা চালাবেন, কেন রাতে অটোরিকশা চালাবেন না, হ্যাঁ, এই জিনিসগুলো ওনাকে বুঝাই বলার পরে এখন উনি আসলে সূর্যের আলো, দিনের আলো যতটুকু থাকে এই সময়ের মাঝেই উনি ওনার যে পেশা সেটা সেভাবে হ্যাঁ সেটা করছেন। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আরেকটা হচ্ছে যে যারা ফাইন ওয়ার্ক করেন, হ্যাঁ, যে খুব সূক্ষ্ম কাজ করা লাগে, যেমন ধরেন ছোট ছোট কাজে মেকানিক যারা, হ্যাঁ, এই ধরনের, আবার ধরেন বিশেষ করে যারা ড্রাইভিং করে, হ্যাঁ, এই পেশা থেকে পরিবর্তন করে যে পেশাগুলো বসে কাজ করা যায়, হ্যাঁ, এই ধরনের কিছু পেশায় কনভার্ট হইতে হবে, হ্যাঁ, যেগুলোতে ধরেন ফাইন ওয়ার্কের দরকার নাই, অন্য মানুষের ঝুঁকি তৈরি হবে না, এই ধরনের কিছু মডিফিকেশন অবশ্যই এই রাতকানা রোগীদের করতে হবে। সঙ্গে অবশ্যই যেটা ডায়েটারি মডিফিকেশন, তার খাবারের মেনু যে হ্যাঁ অবশ্যই পরিবর্তন করতে হবে। যে খাবারগুলোর নাম আমরা এর আগে বললাম, এই খাবারগুলো তার প্রত্যেক দিন থাকতে হবে। তার মানে ভিটামিন এ, অবশ্যই ভিটামিন এ যুক্ত খাবার তাকে রেগুলার খেতে হবে। এছাড়া কিছু সাপ্লিমেন্টারি আমরা মেডিকেশন তো দিয়ে থাকি, যেটা লাইফ লং তাকে ব্যবহার করতে হবে এবং রুটিনলি ফলো আপ করতে হবে তার প্রোগ্রেশন হচ্ছে কিনা ডিজিজের, তার চোখের প্রেশারটা সবসময় ঠিক থাকতেছে কিনা, হ্যাঁ, রাতকানা রোগের সঙ্গে এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। জি, তাহলে স্যার এই রোগ হলে তো চিকিৎসার প্রয়োজন আছে? অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে, ফলো আপে থাকার প্রয়োজন আছে, নির্দিষ্ট সময় সব ফলো আপ করবে, চিকিৎসায় থাকবে এবং জীবনযাপনের যে পরিবর্তন এটা অবশ্যই দরকার আছে। যদি স্যার চিকিৎসায় অবহেলা করে তাহলে কি অন্ধত্ব? হ্যাঁ, সেই রকম তো আমরা অনেক পেশেন্ট পাচ্ছি যে ধরেন রাতকানা রোগ হয়েছে, ঠিক আছে, তারা হয়তো ভাবেন যে ঠিক আছে এটা তো আমি তো কম দেখি, বাট এই কম দেখি কিন্তু তার লাইফস্টাইল মডিফিকেশন হয়নি, তার কোনো রুটিন ফলো আপ হয়নি, তার ডায়েটারি মডিফিকেশন হয়নি, দেখা যাচ্ছে তারা 40-45 বছরের পরেই দুই চোখের দৃষ্টি হারাচ্ছেন। কিন্তু যারা ফলো আপে থাকেন তারা কিন্তু 70-75 বছর বয়স পর্যন্ত যথেষ্ট মানে ভালো দেখেন আর কি। হয়তো রাতে কম দেখেন কিন্তু তারা ভালো দেখেন দিনে। জি স্যার, একজন প্রশ্ন করেছেন, পাপ্পু শেখ, দূরের জিনিস ঝাপসা দেখেন উনি, এটার আসলে সমাধান কি বা কি করা দরকার? দূরের জিনিস ঝাপসা দেখেন, আসলে দূরের জিনিস জানতে হবে ওনার বয়স কত। হ্যাঁ, চোখ পরীক্ষা না করে তো আসলে দূরের জিনিস ঝাপসা দেখেন কেন এটা বলা কঠিন, এবং এটার সমাধান কি হবে এটা বলাও খুব কঠিন। তো অবশ্যই উনি যেহেতু দূরের জিনিস ঝাপসা দেখেন, একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখানো উচিত ওনার, তারপরে এটার আসলে জানা যাবে যে উনি কেন দূরে কম দেখেন। তাহলে আমরা পাপ্পু শেখকে বলতে পারি যে স্যার যেহেতু এটা একটা পরীক্ষা নিরীক্ষা করে তারপর দেখতে হবে, তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে পাপ্পু শেখ আপনি অতি শীঘ্রই একজন ডাক্তার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং তারপরে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জেনে চিকিৎসা নিতে পারেন। স্যার আমরা তো শুনলাম আপনার কাছে যে রাতকানা রোগ হলে কোন কোন কাজ বিরত থাকা দরকার, বিশেষ করে রাতের কাজ করা উচিত নয়, দিনেই তার কাজ করা উচিত, সূক্ষ্ম কাজগুলোতে বিরত থাকা দরকার, বিশেষ করে ড্রাইভিং তো একদম বিপজ্জনক বিষয়, কারণ সেখানে নিজের লাইফের সাথে পরিবারের, হ্যাঁ, অন্যদের এবং পথচারী অন্য সাধারণ মানুষের জীবনের একটা সম্পর্ক আছে সেখানে। তো আমরা আশা করব যাদের রাতকানা রোগ আছে তারা এই সমস্যাগুলো মানে এই কাজগুলো থেকে একটু বিরত থাকবেন। আমরা স্যার একটু আপনার কাছে শুনলাম যে এসকেএস আই হাসপাতালে এই রোগের চিকিৎসার কথা বললেন, তাহলে কি স্যার স্থানীয় পর্যায়ে এখন এই চিকিৎসা করার সুযোগ আছে? যে অবশ্যই স্থানীয় পর্যায়ে সবখানেই যারা চক্ষু বিশেষজ্ঞ যারা আছেন সবাই রাতকানা রোগের ডায়াগনোসিস এবং এটার ম্যানেজমেন্ট দিচ্ছেন, এবং অত্যাধুনিক যে পরীক্ষা, হ্যাঁ, রাতকানা রোগ নির্ণয়ের জন্য কিছু অত্যাধুনিক পরীক্ষা আছে যেটাকে ওসিটি বলা হয়। হ্যাঁ, ওসিটি গাইবান্ধায় এখন হচ্ছে এসকেএস আই হসপিটালে। তো এরকম যারা পেশেন্ট আছেন তারা চাইলে অবশ্যই আপনার এই ওসিটি করে আমরা দেখতে পারি, এবং এটা প্রোগ্রেশনও আমরা ওসিটির মাধ্যমেই করি। হ্যাঁ, এবং ভিজুয়াল ফিল্ড টেস্ট আমরা করে দেখি যে তার আসলে প্রোগ্রেশন কতটুকু হচ্ছে বা স্ট্যাটিক আছেন কিনা, যারা চিকিৎসার আন্ডারে আছেন, যে 6 মাস আগে কেমন ছিলেন, 6 মাস পরে বা 1 বছর পরে উনি এখন কেমন আছেন, এগুলো সবই এখন স্থানীয় পর্যায়ে সম্ভব। জি, শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে একটু জানিয়ে রাখি আমাদের আজকের অনুষ্ঠানের যিনি অতিথি মহোদয় তিনি আমাদের গাইবান্ধার যে এসকেএস আই হসপিটাল রয়েছে সেটির একজন কনসালটেন্ট, এবং এখনকার সময় কিন্তু এসকেএস আই হাসপাতালে কিন্তু চোখের যাবতীয় রোগের চিকিৎসা করা হচ্ছে। আপনাদের চোখের যে কোনো সমস্যায় আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন, এবং আমার মনে হচ্ছে চিকিৎসা নিলে আপনারা ভালো থাকবেন। স্যার আমাদের আরেকজন প্রশ্ন, পাপ্পু শেখ সেটি বলেছেন স্যার 30 বছর বয়স তার, এবং দীর্ঘক্ষণ তাকে স্ক্রিনেই থাকতে হয়, এটার জন্য যেটি আমরা বললাম যে দূরের জিনিস ঝাপসা দেখে, তাহলে স্যার ওনাকে চিকিৎসা নিয়ে অবশ্যই ওনার চক্ষু পরীক্ষা করানো উচিত। হ্যাঁ, এবং ওনার চোখে ড্রাইনেস আছে কিনা এটাও দেখা দরকার, যেহেতু অনেক সময় উনি এই কম্পিউটার ব্যবহার করেন। জি,
পাপ্পু শেখ, আপনাকে বলবো চিকিৎসার জন্য অন্য কোথাও যেতে হবে না আপনাকে। গাইবান্ধার যে এসকেএস আই হাসপাতাল রয়েছে সেখানে আসলে আপনি এই চিকিৎসা পাবেন। এবং আমাদের আজকের যে অতিথি মহোদয়, আপনাকে বলে রাখছি, তিনি সেখানে চিকিৎসা প্রদান করেন। তিনি মোটামুটি একজন ভালো মানের চিকিৎসক। আমরা আশা করি আপনি সেখানে যোগাযোগ করবেন। স্যার, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকেই প্রায় চলে আসছি। তো এখন বিষয় হচ্ছে যাতে করে সবাই চোখের দিক থেকে ভালো থাকে, তার দৃষ্টি ভালো থাকে, প্রিয় মানুষ এবং আমাদের চারপাশে যে পরিবেশ, পৃথিবী সব কিছু দেখতে পায়, এই জন্য চোখকে ভালো রাখার জন্য আপনার পরামর্শ যদি আমরা একটু জানতে চাই। চোখকে ভালো রাখার জন্য প্রথম পরামর্শ হচ্ছে যে উন্নত দেশে যেটা করা হয়, রুটিন চেক আপ বলে একটা কথা আছে। আপনার বাচ্চা স্কুলে ভর্তি হওয়ার আগে আপনি তার চোখ অবশ্যই পরীক্ষা করাবেন। আমরা এরকম অনেক বাচ্চা পাচ্ছি যে 5-এ উঠে গেছে, এখন এসে বলে স্যার ও তো পিছনে বসলে কিছু দেখে না। আমরা পরীক্ষা করে দেখি -4, 5 পাওয়ারের চশমা লাগে। অথচ হওয়ার কথা ছিল যে আপনি বাচ্চাকে স্কুলে ভর্তি করানোর আগেই অবশ্যই একবার চোখের পরীক্ষা করবেন যে তার চোখে কোনো ডিফেক্ট আছে কিনা। এটা গেলো বাচ্চাদের ক্ষেত্রে। এরপর আমরা ডায়েটারি নিয়ে অনেক কথা বলছি যে কি খাবেন, কিভাবে খাবেন। এরপর অ্যাডাল্টের ক্ষেত্রে কি হবে যে আপনার চোখটা 40 বছর হয়ে গেলে আপনার চোখের প্রেশার কেমন থাকলো, ডায়াবেটিস যাদের আছে তাদের বছরে অবশ্যই একবার চোখ পরীক্ষা করাতে হবে, ডায়াবেটিস এবং প্রেশার যাদের আছে। গ্লোকোমার ক্ষেত্রে যদি বলি, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে গ্লোকোমার, যে বাবার ছিল, মার ছিল, তাদের বয়স 40 হয়ে গেলে অবশ্যই তাদের এখন রুটিনলি এই আই চেক আপ করতে হবে যে হ্যাঁ আপনার চোখে বাবার গ্লোকোমা ছিল, আপনার আছে কিনা, বা আপনার মার ছিল, আপনার গ্লোকোমা আছে কিনা। এই জিনিসগুলো মানে রুটিন চেক আপ করলেই আপনি আসলে অনেক ভালো থাকবেন আর কি। রুটিন চেক আপ করে, রুটিন চেক আপ, হ্যাঁ, সবার জন্য এটা, সব বয়সী মানুষের জন্য রুটিন চেক আপ ইয়ারলি একবার, অথবা যাদের ডিজিজ আছে তারা 6 মান্থলি একবার, হ্যাঁ, ফলো আপে থাকতে হবে। জি। এবং আপনি একটা ভালো তথ্য দিয়েছেন যে প্রত্যেকটি শিশুকে স্কুলে যাওয়ার আগে অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আশা রাখি দর্শক শ্রোতা বন্ধুরা যারা আমাদেরকে এই মুহূর্তে শুনলেন, তাদের আগামীতে তাদের সন্তানদের স্কুলে ভর্তি করাবেন, তারা এই কাজটি করবেন। তাহলে হয়তো আপনি জানতে পারবেন যে আসলে আপনার শিশুর কোনো সমস্যা আছে কিনা। তো আমরা চাই আপনারা সকলেই ভালো থাকবেন, চোখ আপনার সকলে ভালো থাকবে। আর বন্ধুরা, চোখের এই রাতকানা রোগ নিয়ে কথা বলতে বলতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। এবার বিদায়ের পালা। আবারও কথা হবে অনুষ্ঠানের পরবর্তী পর্বে। আজকের পর্বে আমাদের সঙ্গে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ, গ্লুকোমা ও ফ্যাকো সার্জন ডক্টর মোহাম্মদ তাজমিলুর রহমান, কনসালটেন্ট চক্ষু, এসকেএস আই হাসপাতাল, গাইবান্ধা। অনুষ্ঠানটি প্রচারিত হলো প্রিভেনশন অফ অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস প্রজেক্ট, এসকেএস আই হাসপাতাল, গাইবান্ধার সৌজন্যে, এবং অনুষ্ঠানটিতে আর্থিক সহযোগিতা দিয়েছে আন্ধেরি হেল্পে, জার্মানি। চোখের যত্ন নিন, দৃষ্টিকে ভালো রাখুন, প্রিয়জনের সাথে পৃথিবীর আলো দেখুন। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শুভ বিদায়।